হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প অন্তরা ভালোবাসা পর্ব 18, লেখা তাসনিম জাহান রিয়া। আমি দোলনা থেকে উঠে রিয়ান ভাইয়ের কোলে বসে পড়ি। উনি আমার কোমর জড়িয়ে ধরেন। আমি দুই হাতে ওনার গলা জড়িয়ে ধরে আদুরে সুরে বলি, চলুন না আমরা বিয়ে করে ফেলি। তোর বিয়ে করার বয়স হয়েছে? আর 1 মাস 10 দিন পরে আমার 18 বছর বয়স হয়ে যাবে। 18 বছর বিয়ে করার জন্য পারফেক্ট বয়স। লেখাপড়া ভালো লাগে না, তাই ভাবতেছি বিয়ে করে ফেলবো। বিয়ের পরই বাচ্চা নিয়ে নেব, তারপর স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করব। তুই তো নিজেই বাচ্চা, তোকে সামলাতে গিয়ে আমি হিমশিম খাই। আবার বাচ্চা, তুই লেখাপড়া করবি না আর আমি তোকে বিয়ে করব। কেন করবেন না? সবাই আমাকে বলবে আমার বউ ইন্টার পাস, তার উপর আবার অটো পাস। একদম অটো পাস নিয়ে খোটা দেবে না। তুই যদি আমাদের ভার্সিটিতে চান্স না পাস তাহলে আমি তোকে বিয়ে করব না। আমি ওনার গলা ছেড়ে দিয়ে কোল থেকে নেমে পড়ি। কই যাচ্ছিস? বাসায়। তুই না এখানে 5 দিন থাকবি? 5 দিন থাকবো না, এখনই চলে যাব। আগামী 1 মাস আপনার বাসা এবং আপনার ধারে কাছেও আসবো না। আপনাদের ভার্সিটিতে চান্স পাওয়ার পর আপনার সামনে আসবো এবং আপনাদের বাসায় আসবো। কথাটা বলে দিলাম এক দৌড়ে। রিয়া, দাঁড়া বলছি। ওনার কথা না শোনার পর বান করে এক দৌড়ে বাসার বাইরে চলে আসি। লিফট দিয়ে নেমে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। কেটে গেছে 1 মাস। এই 1 মাসে রিয়ান ভাই আমার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করছেন, কিন্তু আমিও দেখা করিনি। ইনফ্যাক্ট ওনার সাথে কথাও বলি নাই। আজকে মনিদের বাসায় যাব, কারণ আমি রিয়ান ভাইদের ভার্সিটিতে চান্স পেয়েছি। আম্মু, আমি মনিদের বাসায় যাচ্ছি। দাঁড়া 1 মিনিট। কেন? এইগুলো ধর। এখানে কি আছে? রিয়ানের প্রিয় কিছু খাবার। কতদিন ধরে ছেলেটা আমাদের বাসায় আসে না। আম্মু, রিয়ান ভাই 15 দিন আগে আমাদের বাসা থেকে ঘুরে গেলেন। এই 15 দিন তোমার কাছে কতদিন হয়ে গেল? আপু তো 1 মাস ধরে আমাদের বাসায় আসে না। তোকে এত কথা বলতে কে বলেছে? আসার সময় রিয়ানকে সাথে করে নিয়ে আসবি। আচ্ছা। রিয়া, তুই কোথাও বের হবি? মনিদের বাসায় যাবো ভাইয়া। আমিও ওইদিকে যাবো, চল তোকে ড্রপ করে দেই। রিয়া, তুই ওইদিকে কেন যাবি? আম্মু, একটা কাজ ছিল। আম্মু, তোমার ছেলের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তুই কি করে জানলি? ভাইয়া আমার মাথায় একটা চাটি মারে। আম্মু সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি কিছু বলতে যাব তার আগে ভাইয়া আমার হাত ধরে টেনে বাসার বাইরে নিয়ে আসে। ভাইয়া ড্রাইভিং সিটে বসে, আমি পাশের সিটে বসি। তোর উপকার করতে গেলাম আর তুই আমাকে বাস দিলি। এত ভয় পাও কেন বলো তো? আম্মুকে বলে দিতে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। পাগল নাকি? আম্মু মেরে আমার হাড়গোড় ভেঙে দেবে। যে ছেলে তার মায়ের সামনে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, তার প্রেম করার কোনো অধিকার নেই। তোকে কে বললো? তুমি জানো না ভীতু ছেলেদের প্রেম করতে নেই? আচ্ছা, সাহসী মেয়ে, তুই আম্মুকে বলতে পারতি আমি তোমার মতো এত ভীতু না। আমি বিয়ে করে ছেলেকে একেবারে আম্মুর সামনে দাঁড় করিয়ে দিতাম। সময় হলে দেখা যাবে। আচ্ছা, দেখা। কথা বলতে বলতে গাড়ি এসে থামে মনিদের বাসার সামনে। ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসার ভিতর ঢুকলাম। 2বার কলিং বেল বাজানোর পরে মনি এসে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই আমি মনিকে ঝাপটে ধরে জড়িয়ে ধরি। 1 মাস পর আপনার পায়ের ধুলি পড়ল আমাদের বাসায়। আপনি আমাদের বাসায় এসে আমাদের ধন্য করে দিলেন। এভাবে কেন বলছো? তুই তো আমাদের কথা ভুলেই গেছিস। তোমাকে আমি বলতে পারি পড়াশোনা অনেক চাপ ছিল, তাই আসতে পারিনি। আমি বোকা না, সবই বুঝি। তোমাকে এত বুঝতে হবে না। মাই ডিয়ার মনি, এগুলো ধরো। এখানে কি আছে? আম্মু রিয়ান ভাইয়ের জন্য খাবার পাঠিয়েছে, কিন্তু রিয়ান ভাই কই? রুমে আছে, দেখ। কথাটা বলে মনি কিচেনে চলে যায়। আমি নিঃশব্দে রিয়ান ভাইয়ের রুমের দরজার সামনে দাঁড়াই। এতক্ষণ ভয় না করলেও এখন অনেক ভয় করছে। ভিতরে আমার জন্য কি অপেক্ষা করছে আল্লাহ জানে। 1 মাস ওনার সাথে কোনো যোগাযোগ করি নাই। এর জন্য কি শাস্তি পেতে পারে ভেবেই আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। গুটিসুটি মেরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজার নক করতে গিয়েও বারবার হাত পিড়িয়ে নিচ্ছি। এক বুক সাহস নিয়ে দরজায় নক করতে যাব, তার আগেই রুমের ভিতর থেকে এক জোড়া হাত আমাকে রুমের ভিতরে টেনে নেয়। আমি জানি এটা রিয়ান ভাই। উনি আমার দেওয়ালের সাথে চেপে ধরেন। উনি গভীর দৃষ্টিতে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর আমি ওনাকে। তোর আমাকে কষ্ট দিতে অনেক ভালো লাগে। আমি 2 হাত দিয়ে ওনার গলা জড়িয়ে ধরি। উনি আমার কোমর জড়িয়ে ধরেন। আপনাকে কষ্ট দিতে আমার মোটেও ভালো লাগে না। তোর কোনো ধারণা আছে এই 1 মাস আমার কিভাবে কেটেছে? কতগুলো রাত নির্ঘুম কেটেছে। 1 মাস আমার কাছে সব কিছু অসহ্য লাগছে। কোনো কিছুতে মন বসাতে পারিনি। সব দোষ আপনার।
আপনি তো বলছেন আপনাদের ভার্সিটিতে চান্স না পেলে আমাকে বিয়ে করবেন না। এই সামান্য একটা কারণে আপনি আমাকে বিয়ে করবেন না, তাই আমার অনেক অভিমান হয়েছিল। দরজার বাইরে কারো পায়ের শব্দ পেয়ে আমি রিয়ান ভাইয়ের গলা ছেড়ে দিই। নিজেকে ওনার কাছে থেকে ছাড়ানোর চেষ্টা করছি। উনি ছাড়ার বদলে আরও শক্ত করে চেপে ধরেন। রিয়ান ভাই কী করছেন কেউ দেখলে কী ভাববে? ভাববে আমরা বিয়ে ছাড়া রোমান্স করছি, আমাদের দুজনকে বিয়ে দিয়ে দেবে। তোর তো বিয়ে করার অনেক ইচ্ছে, আমি তো তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখি না, তাই আজকে এই ইচ্ছাটা আমি তো তোর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখি না, তাই আজকে এই ইচ্ছাটাও পূর্ণ করে দেবো, চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প অন্তরালে ভালোবাসা পর্ব 19, লেখা তাসনিম জাহানরিয়া। ভাববে আমরা বিয়ে ছাড়া রোমান্স করছি, আমাদের দুজনকে বিয়ে দিয়ে দেবে। তোর তো বিয়ে করার অনেক ইচ্ছা, আমি তো তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখি না, তাই আজকে এই ইচ্ছেটাও পূর্ণ করে দেবো। রিয়ান ভাই প্লিজ ছেড়ে দিন। উফ, নিজের কথায় নিজেই এভাবে ফেঁসে যাব কল্পনায় ভাবিনি। আগে জানলে জীবনে ওনাকে বিয়ের কথা বলতাম না। পায়ের শব্দ শুনে বোঝা যাচ্ছে যে আজ সে দরজার কাছে চলে এসেছে। ভয়ে আমার জান যায় যে অবস্থা। রিয়ান ভাই, আপনাকে আমি জিন্দেগিতে বিয়ের কথা বলবো না, এবারের মতো ছেড়ে দেন। কাঁদো কাঁদো গলায়, আমাকে বলবি না তো কাকে বলবি? ব্রুকুসকে, কাউকে বলবো না। দরজার খোলার শব্দ শুনে রিয়ান ভাই আমার কোমর ছেড়ে দিয়ে চোখে হাত দেন। তিনি কর্কশ গলায় বলতে শুরু করেন, তোর চোখে কি করে ময়লা পড়ে? তুই সামনে বা নিচে না তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে চলাফেরা করস। উনি নিজের মতো করে বকাবকি করছেন, আর আমি আহাম্মকের মতো ওনার মুখের দিকে তাকিয়েছি। বোঝার চেষ্টা করছি উনি কী করতে চাইছেন, কিন্তু কিছু বুঝতে পারলাম না। পরক্ষণে মনে হলো এই রুমে তো কেউ এসেছিল। দরজার দিকে তাকিয়ে দেখি মণি। বুঝতে পারলাম রিয়ান ভাই মণিকে দেখে এসব কথা বলছে। মণি আমাদের কাছে এসে রিয়ান ভাইকে উদ্দেশ্য করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, রিয়ান, রিয়ার চোখে কী হয়েছে? চোখে ময়লা পড়ছে। তুই সর, আমি দেখি। আম্মু, আমি পরিষ্কার করে দিয়েছি, তবুও আমি দেখব, তুই সর। রিয়ান ভাই সরে দাঁড়ান। জানেন মণি এখন আমার চোখ না দেখলে কিছুতেই শান্ত হবে না। মণি খুঁটিয়ে খুঁটিয়ে আমার চোখ দেখছে। ছোটোবেলা থেকেই মণি আপু আর ভাইয়া থেকে আমাকে বেশি ভালোবাসে। আমি একটু ব্যথা পেলে বিচলিত হয়ে পড়েন। আমার চোখে কিছু খোঁজে না পেয়ে শান্ত হয় মণি। আম্মু, তুমি কিছু বলতে আসছো? খাবি চল। রিয়ান ভাই ঘুমিয়ে আছেন আর আমি ওনার পাশে বসে ওনার ফোন গোতাগুতি করছি। ভুলে আমার ফোনটা বাসায় ফেলে আছে, তাই ওনার ফোনে আমার আইডি লগ ইন করে তিশার সাথে মেসেজিং করছি। ফোনের মাঝে এতটা মগ্ন ছিলাম যে রিয়ান ভাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি খেয়াল করিনি। উনি টান দিয়ে আমার হাত থেকে ফোনটা নিয়ে পকেটে রেখে দেয়। আকস্মিক এমন হয় আমি প্রচণ্ড চমকে যাই, নিচে মাথাটা উপরে তুলে আমি বিরক্তি স্বরে বলি, এটা কি হলো? সারাদিন এত ফোন নিয়ে পড়ে থাকলে কানা হয়ে যাবে। আমি কিছু না বলে খোলা চুল খোলা হাত দিয়ে খোপা করে বেড থেকে নেমে পড়লাম। কোথায় যাচ্ছিস? বাসায়। আজকে কেন? কালকে প্রথম রোজা বলে গেছিস আপনি। রোজার সাথে তোর বাসায় যাওয়ার সম্পর্ক কি? আমি একলা যাব না, আপনিও আমার সাথে যাবেন। না, আজকে যাবি না। না, আমি যাব, আর সাথে আপনিও যাবেন। আজকে মঙ্গলবার, তোকে নিয়ে আমি বৃহস্পতিবার তোদের বাসায় যাব। আচ্ছা, বাইরে যাবি? আপনি নিয়ে গেলে যাব। রেডি হয়ে নিয়ে একটু পরে বের হব। আমি খোপা করে চুলগুলো খুলে নিলাম, গায়ে জড়ানো ওড়নাটা মাথায় দিয়ে দিলাম। চলুন, আমি রেডি হয়ে গেছি। রিয়ান ভাই আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে ঘুরে লম্বা লম্বা শ্বাস নেন। আমি ব্রোকোসকে ওনার দিকে তাকিয়ে আছি, বোঝার চেষ্টা করছি হঠাৎ উনি এমন বিহেভ করছেন কেন। রিয়া, তোকে আমি বলছি না আমার সামনে এভাবে হাসবি না? কীভাবে আসছি? খোলা চুলে ওড়না মাথায়, লাল ওড়না মাথায় দিয়ে তোকে একদম লাল পরীর মতো লাগছে। তোকে এভাবে দেখে আমার ভয়ঙ্কর প্রেমিক হয়ে যেতে ইচ্ছে করছে। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। উনি এখনও অন্য দিকে ফিরে আসছেন। আমি ওনার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে একটা কালো রঙের হিজাব পরে এলাম। এবার ঠিক আছে, চল। মনির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। তুই এখানে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। আমি ওনার হাতের কাছে শার্টটা খামচে ধরি। উনি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? গাড়ি দিয়ে ঘুরবো না? তাহলে রিক্সা দিয়ে ঘুরবো। তুই তো জানিস রিক্সা চলার অভ্যাস আমার নেই, যদি পড়ে যাই। পড়বেন না তো, আমি সাথে আছি তো।
একটা রিক্সা ডেকে দুজন উঠে পড়লাম। ওনার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি পড়ে যাওয়ার ভয়ে জড়সড় হয়ে বসে আছেন। আমি ওনার হাতটা একটু আগলা করে দিলাম। উনি আমার হাতটা জাপটে জড়িয়ে ধরেন। আমার অনেক হাসি পাচ্ছে, ঠোঁট কামড়ে হাসি থামানোর বেধা চেষ্টা করতে লাগলাম। একসময় হো হো করে হেসে দিলাম। উনি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালেন। আমি মুখে আঙ্গুল দিয়ে মিটিমিটি হাসছি। রিয়ান ভাই ফুচকা স্কোয়ারের সামনে রিক্সা থামাতে বলেন। রিয়ান ভাই রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে বললেন। দুজন দাঁড়ালাম ফুচকা স্টলের সামনে। রিয়ান ভাই 2 প্লেট ফুচকা অর্ডার করলেন। আমি 3টা ফুচকা খাওয়ার পরে জালে চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করলাম। রিয়ান ভাই আমার হাতে আইসক্রিম দিলেন। আইসক্রিম খাওয়ার পর জাল কমে গেছে। মামুনি তোকে ননির পুতুল বানিয়ে ফেলছে, এতটুকু জালও সহ্য করতে পারিস না। আমি কিছু না বলে মুখ বাঁকালাম। রিয়ান ভাই আমার বাম হাত ধরে হাঁটছে আর আমি ডান হাতে আইসক্রিম খাচ্ছি। ওনার দৃষ্টি সামনে স্থির থাকলেও আমার দৃষ্টি ওনার দিকে। সূর্যের রক্তিম আভা মুখে পড়ে ওনাকে দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। প্রিয় মানুষটা হাত ধরে বিকেলবেলা পাশাপাশি হেঁটে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। এতক্ষণে ভালো লাগাটা কয়েক মিনিটে অসহ্যে পরিণত হলো। রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।